কম্পাস জরিপের কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে বলেছে যে ডিসক্রাইব দ্য কন্টিনিউয়াস ওয়ার্ক অফ কম্পাস সার্ভে। কম্পাস সার্ভের ধারাবাহিক কাজগুলোকে বর্ণনা করতে হবে। এটা হচ্ছে 5 স্টার একটা কোশ্চেন। এখানে স্টেপ বাই স্টেপ তোমাকে কম্পাস জরিপে A to Z কী কী কাজ করতে হবে সবগুলার একটা লিস্ট দিতে হবে এবং ছোট করে এক্সপ্লেন করতে হবে। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 2টা এখন পড়ব। প্রথমে বাংলা ভার্সনের জন্য কি বলছে যে এখানে দেখো নাম্বার 2 এটার সলিউশনটা এখানে দেওয়া আছে। তো এখানে চলে আসবা ইন্ডেক্স পেজ থেকে, দেন এটাকে 5 স্টার দিয়ে নিবা। নেওয়ার পরে দেখো কি বলছে, এখানে উত্তরটা লেখা আছে। দেখো এখানে লিখছে যে কম্পাস জরিপ পদ্ধতি অর্থাৎ প্রসিডিউর অফ কম্পাস সার্ভে। এটার ফার্স্ট স্টেপ কি? দেখো তদন্ত জরিপ বা প্রাথমিক পর্যবেক্ষণ। তদন্ত জরিপ বা প্রাথমিক পর্যবেক্ষণটা কি, এটার এক্সপ্লানেশনটা এরপরে লেখা আছে। তো দেখো এই পরের পেজে আমরা এটা একটু দেখি যে এটার এক্সপ্লানেশনটা কি লিখবা। সুষ্ঠু এবং নিখুঁত জরিপ কাজ করার জন্য, জরিপ এলাকার বৈশিষ্ট্য সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার জন্য বা জানার জন্য উক্ত এলাকা পরিদর্শন করাকে প্রাথমিক পর্যবেক্ষণ বলে। অর্থাৎ তুমি যে এরিয়াটা সার্ভে করবা, মানে পৃথিবীটা তো পুরো জায়গাতে ল্যান্ড, তাই না? ওর মধ্যে তো তুমি পুরো পৃথিবী সার্ভে করতে যাচ্ছ না, তুমি একটা যাচ্ছ স্পেসিফিক একটা জায়গাকে সার্ভে করতে। সো তোমাকে ওই জায়গাটা স্পেসিফিক যে জায়গাটা তুমি সার্ভে করতে যাচ্ছ সেটা তোমাকে ঘুরতে যেতে হবে বা ওইটা সম্পর্কে জানার জন্য তোমাকে পরিদর্শন করতে হবে। সেটাকেই বলা হবে প্রাথমিক পর্যবেক্ষণ বা তদন্ত জরিপ। এই এতটুকু লিখবা তুমি। তারপরে আরেকটা লাইন লিখবা যে জরিপবিদ এলাকাটা ঘুরে দেখে সিদ্ধান্ত নেবেন যে কিভাবে অগ্রসর হলে কাজটা সহজ হবে। তার মানে ঘুরতে যাবা, বাট তোমার মাথায় এই জিনিসটা থাকবে যে তুমি সিদ্ধান্ত নেওয়ার ট্রাই করবা যে কিভাবে অগ্রসর হলে কাজটা সহজ হবে। এটাই হচ্ছে প্রাথমিক বা তদন্ত জরিপ। তাহলে দুটা লাইন তো লিখতেই পারবা, এটা মনেও থাকবে তোমার। এরপরে স্টেপ নাম্বার 2, স্টেশন বিন্দু নির্বাচন এবং বাহু নির্বাচন। তাহলে আমি এই স্টেপটা বলতেছি এবং এটা একটা ফিগার ড্র করে তোমাকে বোঝানোর ট্রাই করি যে স্টেপ নাম্বার 2টা আসলে কিভাবে কাজ করবে। তো আমি এখানে এটা ধরো বিশাল একটা এরিয়া, কিন্তু আমি পুরো বিশাল এরিয়া সার্ভে করব না, আমি করব এই বিশাল জায়গার একটা স্পেসিফিক জায়গা। তুমি জানো চেইন সার্ভে, কম্পাস সার্ভে এবং প্লেন টেবিল সার্ভে ছোট এরিয়ার জন্য করা হয়, মিনিমাম 260 স্কোয়ার কিলোমিটারের কম এরিয়ার জন্য। তাহলে বিশাল এরিয়া, আমার এই যে খাতাটা ধরো বিশাল এরিয়া, এত বড় জায়গা আমি সার্ভে করব না, আমি ছোট জায়গা সার্ভে করব। তাহলে এই ছোটো যেই জায়গাটা সার্ভে করব ওই জায়গাটা আমি ঘুরে আসব প্রথম দিন, এটাকে বলতেছে তদন্ত জরিপ। সেকেন্ড কাজ হচ্ছে যে এরিয়াটা সার্ভে করব এই এরিয়াটা দেখতে কীরকম সেই অনুপাতে আমি স্টেশন বিন্দু এবং বাহু নির্বাচন করব। স্টেশন বিন্দু কিভাবে এবং বাহু নির্বাচন কিভাবে সেটা বোঝানোর জন্য আমি এই পাশটা ইউজ করতেছি। এই পাশটা ধরো তোমার সেই এরিয়া, ওই এরিয়ার এই বিশাল এরিয়ার তুমি স্পেসিফিক জায়গাটা সিলেকশন করতেছো। স্পেসিফিক জায়গাটা কিভাবে সিলেকশন করবা, ধরো এই যে প্রথমে একটা স্টেশন নিলাম, এখানে ধরো আরেকটা স্টেশন নিছো, এই স্টেশন বিন্দু নির্বাচন করা হয়েছে, এরপরে তুমি বাহুটা নির্বাচন করবা এই যে কানেক্ট করে দিয়ে। তারপরে তাহলে দুটো স্টেশন নিয়ে হলো, এরপরে ধরো এখানে আরেকটা স্টেশন, তারপরে তুমি বাহু নির্বাচন করলাম, তারপরে এইখানে ধরো আরেকটা স্টেশন নিছো, এরপরে এইটা কানেক্ট করো স্কেল দিয়ে টানি, ধরো এই যে এটা, ঠিক আছে? এইখানে ধরো আরেকটা স্টেশন, এই তো নিয়ে কানেক্ট করে দাও, এইটা নিয়ে এইটা কানেক্ট করো। তাহলে আমরা যে স্পেসিফিক জায়গাটা সার্ভে করতে চাই, বিশাল জায়গা না, স্পেসিফিক জায়গাটা সার্ভে করতে চাই, সেখানে বেশ কয়েকটা স্টেশন নিতে হবে এবং সেগুলোকে কানেক্ট করে বাহু নির্বাচন করতে হবে। এখানে দেখো তো কয়টা বাহু নির্বাচন করছে আমি, 1টা 2টা 3টা 4টা 5টা। তোমরা জানো যে চেইন সার্ভেতে 3টা করে বাহু নির্বাচন করে ত্রিভুজ গঠন করতে হয়, আর এখানে 3-এর অধিক অর্থাৎ 4টা 5টা 6টা এরকম বাহু নিয়ে নিয়ে তোমাকে যেই জায়গাটা সার্ভে করতে চাও ওটা ঘিরে ফেলতে হবে, ঠিক আছে? এই ঘেরার মধ্যে অনেক কিছু থাকতে পারে, বিল্ডিং থাকবে, গাছপালা থাকবে, রাস্তাঘাট থাকবে, ওইগুলা তোমাকে ম্যাপে এনে ফাইনালি বসাতে হবে। এখানে মেজারমেন্ট করে আসবা,
ফাইনালি ম্যাপে এনে বসাবা। এই ধরো এটা ড্রয়িং শিট, এখানে এনে যদি আমি বসাতে পারি কম্পাস সার্ভে করে, তাহলে তো হয়ে যাচ্ছে ম্যাপ প্লট করার। ম্যাপ প্লট এখানে সার্ভে করে আসবো, এখানে এসে ম্যাপ প্লট করবো, তাহলে ওকে, কাজ সব শেষ। তাহলে স্টেশন বিন্দু নির্বাচন 2 নাম্বার স্টেপ যেটা ছিল, স্টেশন বিন্দু এবং বাহু নির্বাচন। তাহলে এভাবে স্টেশন বিন্দু নিবা ওইটাকে ঘিরে এবং ওইটা কানেক্ট করে দিলে তুমি বাহু পেয়ে যাবা। তাহলে তুমি শুধু এই পয়েন্টটা লিখবা, আমি যা বলছি এটা এক্সপ্লেন করার জন্য, এগুলো কিন্তু তোমাকে লিখতে হবে না। আচ্ছা, এখন তাহলে এটা হয়ে গেল। 2 নাম্বারের এক্সপ্লানেশনটা দেখি। কম্পাস জরিপে স্টেশন বিন্দু যোগ করে ট্রাভার্স বা ঘের তৈরি করা হয়। এই যে সার্ভেইংয়ের ভাষা, এখানে দেখো তো আমি বলছি না জিওমেট্রির ভাষায় বা জ্যামিতিতে তুমি এটাকে বহুভুজ বা পলিগন বলবা, কিন্তু সার্ভেইংয়ের ভাষায় এটার আলাদা নাম আছে। সার্ভেইংয়ে কিন্তু এটাকে তুমি পলিগন বা বহুভুজ বলতে পারবা না, এটার নাম হচ্ছে ট্রাভার্স। এই যে এখানে লিখে দিলাম TRAVERAC, এটাকে বাংলায় বলে ঘের। এই ঘিরে ফেলতে হবে, এই ঘেরটা তৈরি করতে হবে, কথা বুঝছো? তাহলে এটা হচ্ছে স্টেপ নাম্বার 2 এর এক্সপ্লেনেশন। আশা করি লিখতে পারবা, এক লাইন জাস্ট। তারপরে এই যে এটা হলো 2 নাম্বার হলো, এরপরে নাম্বার 3। নাম্বার 3তে কি বলছে? ট্রাভার্স বা সাব ট্রাভার্স গঠন এবং বাহুর দৈর্ঘ্য ও বেয়ারিং মাপা। তাহলে ট্রাভার্স ও সাব ট্রাভার্স গঠন, দেখো তো এই বাহুগুলা কানেক্ট করার ফলে কি এখানে ট্রাভার্স বা একটা ঘের তৈরি হচ্ছে না? এই তো এইটা, তাহলে এইভাবে ঘের তৈরি করতে হবে। যদি মনে হয় যে এই ট্রাভার্সটা অনেক বড় হয়ে গেছে, তাহলে তুমি চাইলে এটাকে আরও লাইন টেনে সাব ট্রাভার্স গঠন করতে পারো। যেমন এখানে ধরো বাইরে আরও একটা স্টেশন নিলাম, এইদিকে আরেকটা স্টেশন নিলাম, এভাবে কানেক্ট করে দিলাম। দেখো তো এটা হচ্ছে ট্রাভার্স, মেন ট্রাভার্স, তার সাথে একটা সাব ট্রাভার্স এরকম গঠন করতে পারছি আমরা। তো যদি এই জায়গাটাতে আমি ঘিরে না ফেলতে পারি, তাহলে এখানে সাব ট্রাভার্স গঠন করতে পারি এর সাইডে। এটাই বলছে যে ট্রাভার্স এবং সাব ট্রাভার্স গঠন করতে হবে এবং বাহুর দৈর্ঘ্য এবং বেয়ারিং মাপা। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে, বাহুর দৈর্ঘ্য এবং বেয়ারিং মাপা, কথা বুঝছো? তাহলে আমরা সাব ট্রাভার্স এবং ট্রাভার্স সাব ট্রাভার্স তো গঠন করতেই পারবো, এবার বাহুর দৈর্ঘ্য কীভাবে মাপবো এবং বেয়ারিং কীভাবে মাপবো এটা একটু এক্সপ্লেন করি। আমি সাব ট্রাভার্স রাখতেছি না, শুধু ট্রাভার্সটা রাখি, তাহলেই বোঝা যাবে আর কি। ট্রাভার্স যেভাবে করতে হবে, মানে ট্রাভার্স নিয়ে যেভাবে কাজ করব আমরা সাব ট্রাভার্স নিয়েও সেমভাবে কাজ করব। সো ট্রাভার্স তুমি যদি শিখে ফেলো তাহলে কাজ শেষ। তো দেখো আমি এই পয়েন্টগুলোর নাম দিয়ে দিই, এটা এ স্টেশন, এটা বি স্টেশন, এটা সি স্টেশন, এটা ডি স্টেশন এবং ফাইনালি এটা ই স্টেশন। তো বলছে বাহুর দৈর্ঘ্য মাপতে হবে। তো তুমি কি করবা, এখানে একটা রেঞ্জিং রড বসানো আছে, এখানে একটা বসানো আছে, এর মাঝে চেইন দিয়ে এটার দৈর্ঘ্য মেজার করে ফেলবা। তো আমি এটার আনুমানিক দৈর্ঘ্য ধরে নিচ্ছি 100 মিটার, 120 মিটার, এটা আবার 100 মিটার, এটা ধরো 90 মিটার, এটা 80 মিটার, হয়ে গেছে। তো এভাবে তোমাকে বাহুর দৈর্ঘ্য মাপতে হবে। আরেকটা কি বলছে, কোণ মাপতে হবে, কোণ বা বেয়ারিং মাপতে হবে। সার্ভেইংয়ের ভাষায় কোণকে বলা হবে বেয়ারিং, বা অ্যাঙ্গেলকে বলা হবে বেয়ারিং। তো বেয়ারিংটা কীভাবে মাপবা? বেয়ারিংটা হচ্ছে, দেখো আমরা যে জায়গাটা সার্ভে করতে হবে এটা ঘিরে ফেলছি, এই ঘেরটা তোমাকে আবার ড্রয়িং শিটে এনে তুলতে হবে। তারপরে অফসেট নিয়ে নিয়ে ভিতরে কোথায় বিল্ডিং আছে, কোথায় গাছপালা আছে, কোথায় ইলেকট্রিক পোল আছে, কোথায় রাস্তা আছে, কোথায় মসজিদ আছে, কোথায় মন্দির আছে, এটা ম্যাপে প্লট করতে হবে। তো তুমি প্রথমে এই ঘেরটা আছে, এই ঘেরটা তো খাতায় এনে তুলতে হবে আবার। যেমন ধরো তোমাকে, আচ্ছা ম্যাপ প্লট করে দেখাই। তো ম্যাপে তোমরা জানো যে স্কেল থাকে, এই যে ধরো আমি ধরে নিলাম 10 মিটার ইকুয়াল 1 সেন্টিমিটার, এভাবে স্কেলটা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এ বি, এটার দৈর্ঘ্য 100 মিটার, কত হয়ে যাবে? 10 মিটার 1 সেন্টিমিটার হলে 100 মিটার হয়ে যাবে 10 সেন্টিমিটার, ঐকিক নিয়মে। তাহলে দেখো আমি প্রথমে এই যে এখানে 10 সেন্টিমিটার একটা লাইন নিলাম, ধরো এটা 10 সেন্টিমিটার, এই যে এখান থেকে শুরু করে এটার দৈর্ঘ্য ধরো 10 সেন্টিমিটার। এখন
এই বি এর সাথে সি, এই যে এখানে বি থেকে সিটা ড্র করব না, এই বি থেকে সি আমি কোন দিকে ড্র করব, আবার এ থেকে ই এটা কোন দিকে ড্র করব, এটা ড্র তো করতে পারবো না যদি আমি এখানকার অ্যাঙ্গেল না জানি। এই যে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত, এটা যদি না জানি তাহলে কি এদিকে দিতে পারবো, কোন দিকে গেছে লাইনটা, এটা ড্র করতে পারবো না। কথা বুঝছো? তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে অ্যাঙ্গেলগুলো লাগবে, এই অ্যাঙ্গেল লাগবে, এই অ্যাঙ্গেল লাগবে, এই অ্যাঙ্গেল লাগবে, এটা লাগবে, তাহলে আমি ফাইনালি এটাকে ড্রয়িং শিটে এনে এই যে ঘেরটাকে কপি করতে পারবো বা ঘেরটাকে ছোট করে আঁকাইতে পারবো আমার ড্রয়িং শিটের মধ্যে। এটা মনে করবা ফিল্ডে, মানে বাস্তবে FILD, এই যে এটা ফিল্ড আর এটা হচ্ছে ড্রয়িং শিট, ড্রয়িং শিট। এটা ফিল্ডের কন্ডিশন বোঝাচ্ছে, মানে ফিল্ডে যে তুমি এইভাবে মেজার করবা, আর এটা হচ্ছে তোমার ড্রয়িং শিট। ঠিক আছে? তাহলে এই যে অ্যাঙ্গেলগুলো তোমাকে মেজার করতে হবে, এই অ্যাঙ্গেল মেজার করার জন্য কি লাগবে, কম্পাস লাগবে। এই যে কম্পাস, এই যে দেখছো না, এই যে এই কম্পাসগুলো লাগবে। তো কি করবা তুমি, এই কম্পাস দিয়ে কিভাবে আমরা কোণ মাপবো, এই যে এই কম্পাস দিয়ে কিভাবে কোণ মাপবো, সেটা হচ্ছে এই কম্পাসের নিচে এই যে দেখতেছো এখানে প্যাচ আছে, এই প্যাচে তোমাকে প্রথমে ট্রাইপডটা লাগাই দিতে হবে। ট্রাইপডটা লাগানোর পরে এই তুমি ধরো এই অ্যাঙ্গেলটা মেজার করতে চাও, এইখানে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা ধরো তুমি মেজার করতে চাও, তাহলে তুমি কি করবা, তোমার প্রথম কাজ হবে যে এই কম্পাসটাকে নিয়ে যে ই স্টেশনের উপরে বসানো, অর্থাৎ তুমি এইটাতে নিয়ে যে এই ই স্টেশনের উপরে বসিয়ে দিবা। কথা বুঝছো? এই ই স্টেশনের উপরে নিয়ে যে বসিয়ে দিবা এবং এটার উপরে সেন্টারিং করবে, অর্থাৎ ট্রাইপড মানে কি, এই যে তিনটা পা তিনটা লেগ এসে এক জায়গায় মিলিত হবে, ওই যে মিলিত হবে ওই মিলিত বিন্দুটা রাখতে হবে, ট্রাইপডের ওই মিলিত বিন্দুটা এই ই স্টেশনের উপরে রাখতে হবে। রাখার পরে এই ই থেকে ডি এর দিকে ফোকাস করতে হবে। কথা বুঝছো? ফোকাস করা বলতে আমি বোঝাচ্ছি এরকম, ই স্টেশনের উপরে রেখে এই ই স্টেশনের উপরে রাখছো, আর এখানকার এই যে ডি স্টেশনটা আছে না, ডি স্টেশনে তো একটা রেঞ্জিং রড বসানো আছে, তাহলে এই স্টেশনের উপরে রাখবা, রেখে ডি স্টেশনের উপরে রেঞ্জিং রড ধরো এটা। ঠিক আছে? তুমি কি করবা, এই যে এখানে যে স্লিটটা আছে বা ছিদ্রটা আছে, এই ছিদ্র দিয়ে এই যে এখানে দেখো এই যে এখানে ঘোড়া এই যে সুতাটা আছে না, এই সুতার মধ্য দিয়ে এই রেঞ্জিং রডের দিকে তাকাবা। এটাকে বলতেছি ফোকাস করা, লাইন অফ সাইট বা দৃষ্টি রেখা। মানে মানুষের দৃষ্টি কি একদম সোজা দেখা যায় না, তুমি যদি এক চোখ বন্ধ করে তাকাও কি একদম মানুষ স্ট্রেট দেখতে পায়। তো তুমি এই ছিদ্রের মধ্য দিয়ে এই সুতার মধ্য দিয়ে তুমি যদি এই রেঞ্জিং রডকে দেখতে পাও, তার মানে কি এই লাইন অফ সাইট, অর্থাৎ এই দিকে তুমি ফোকাস করছো, এটা বোঝাবে। তাহলে ই এর উপর রেখে তোমার ডি কে ফোকাস করতে হবে। করে এই যে দেখো নিচে আরেকটা ফুটা আছে, দেখতে পাচ্ছ, এই যে এই ফুটার দিকে তুমি যদি তাকাও, এটার মধ্য দিয়ে তাকালে তুমি এখান থেকে ডায়ালের মান পাবা। এখানে এর ভিতরে কিন্তু একটা প্রিজম আছে, আমি আগেই বলছি, এই যে দেখা যাচ্ছে, দেখো কাঁচ এখানে আছে, এর মধ্যে একটা প্রিজম আছে। এই প্রিজম, এই যে ট্রায়াঙ্গুলার প্রিজম, এই প্রিজম থাকার সুবিধা কি, এই ডায়াল থেকে আলোক রশ্মি, তুমি জানো যে কোনো বস্তু থেকে আলোক রশ্মি নির্গত হলে সেটা আমরা চোখ দিয়ে দেখতে পাই। তাহলে এই যে ডায়াল, সূর্য থেকে আলো এসে ডায়ালের উপর পড়বে, এই ডায়াল থেকে আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে তোমার চোখে আসবে এই ছিদ্রের মধ্য দিয়ে, অর্থাৎ ডায়ালের মানটা তুমি দেখতে পাবা। কথা বুঝছো? এই ডায়ালে যে মানটা লেখা আছে তুমি এই ছিদ্রের মধ্যে তাকালে মানটা দেখতে পাবা। এই মানটা তোমাকে দিবে এই মান, যে তুমি ই থেকে এই ডি এর উপরে রাখা রেঞ্জিং রডকে এটা দিয়ে যদি ফোকাস করো, তাহলে তুমি কোন মানটা পাবা, এই যে কম্পাসের কাঁটা সবসময় নর্থ সাউথ বরাবর থাকে, যে নর্থ লাইনটা আঁকালাম, তারপরে তুমি ই থেকে ডি এর দিকে ফোকাস করছো, তখন যদি তুমি ডায়াল থেকে মান নাও, তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা তুমি পাবা। ঠিক আছে? এটার নাম দিলাম θ1। আবার এই ই স্টেশনে থাকা অবস্থায় তুমি ই এর দিকে ফোকাস করবে, অর্থাৎ এতে যে রেঞ্জিং রডটা বসানো আছে তুমি কি করবা, এই যে এটার মধ্য দিয়ে তুমি এতে রাখা রেঞ্জিং রডকে দেখবা।
এটা হচ্ছে আই ভেন, অর্থাৎ আই চোখ রেখে দেখা, আর এটা হচ্ছে সাইড ভেন, অর্থাৎ এই সাইড ভেনের মধ্যে আই ভেনে চোখ রেখে সাইড ভেনের মধ্য দিয়ে এতে রাখা রেঞ্জিং রডকে দেখতে হবে। তাহলে তুমি কোন এবং নিচের ছিদ্রতে তাকাতে হবে, তাকিয়ে তুমি ডায়াল থেকে যে মানটা পাবা সেটা হবে এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে এখান থেকে এই অ্যাঙ্গেলটা। কথা বুঝছো? তাহলে নর্থ লাইনের সাথে ডিকে যখন ফোকাস করছো তখন অ্যাঙ্গেল এইটুক ছিল, আর যখন একে ফোকাস করছো তখন এই নর্থ লাইন থেকে ক্লকওয়াইজ ঘুরে এই যে এই মানটা, এটাকে বলতেছি θ2। তাহলে θ2 মাইনাস θ1 যদি করি তাহলে কি এই যে মাঝের এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব না? এই যে মাঝের এই অ্যাঙ্গেলটা কীভাবে পাবো? θ2 মাইনাস θ1। এইভাবে আসলে কম্পাস কাজ করে, বুঝতে পারছো? অর্থাৎ ইতে নিয়ে যে ট্রাইপডটাকে বসিয়ে দিতে হবে, তারপরে ডি এর দিকে ফোকাস করলে নর্থ লাইনের সাথে ক্লকওয়াইজ ঘুরে পাবো θ1। আবার ইতে থাকা অবস্থায় ওটাকে আরেকটু ঘুরিয়ে এ এর দিকে যখন ফোকাস করব এবং ডায়াল থেকে যখন মান নেব, অর্থাৎ প্রিজমের মধ্যে তাকিয়ে যখন মান নেব তখন পাবো θ2, অর্থাৎ নর্থ লাইনের সাথে ক্লকওয়াইজ ঘুরে এই যে লাইনটা যে মান তৈরি করছে এটাকে বলবো θ2। তাহলে এই যে θ1 বিয়ারিং এবং θ2 বিয়ারিং, θ2 বিয়ারিংটা বড়, তাহলে এখান থেকে এটা যখন মাইনাস করব তখন দেখো এই যে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব, θ2 মাইনাস θ1, এটাই হবে এই ইন্টারনাল অ্যাঙ্গেল। বুঝতে পারছো? এই সেমভাবে এইখানে বের করা যাবে, দেখি এই যে এইখানে এরকমভাবে, এটা হচ্ছে নর্থ সাউথ লাইন। হ্যাঁ, এখান থেকে প্রথমে আমরা এখন এই কম্পাসটাকে সরিয়ে নিয়ে যে কোন স্টেশনে বসাবো? ডি স্টেশনে বসাবো। ডি স্টেশনে বসানোর পরে কাকে ফোকাস করব? একবার সি এর দিকে, একবার ই এর দিকে। তাহলে একবার সি এর দিকে যখন ফোকাস করব তখন কোন মানটা পাবো? এই যে θ1 পাবো, ধরো θ1 পাইলাম। আবার এখানে থাকা অবস্থায় ইকে ফোকাস করব, তাহলে কোন মানটা পাবো? এই যে ক্লকওয়াইজ ঘুরে এই মানটা, এটা ধরো θ2। তাহলে এই যে ইন্টারনাল অ্যাঙ্গেল, এই লাইন এবং এই লাইনের মধ্যে ইন্টারনাল অ্যাঙ্গেল বা অন্তর্ভুক্ত কোণটা কত হবে? এটাকে বলতেছি θ। তাহলে এটার মান হবে θ ইজ ইকুয়াল টু এই বড় অ্যাঙ্গেল θ2 মাইনাস θ1। তাহলে বুঝতে পারছো, ওই সেম কাজটা এখানে করেও আমরা ইন্টারনাল অ্যাঙ্গেলটা বের করতে পারলাম। এখানে করা পসিবল? এই যে এই অ্যাঙ্গেলটা বের করা পসিবল? হ্যাঁ, অবশ্যই পসিবল। সিতে নিয়ে এসে কম্পাসটাকে বসাবো, তারপরে তুমি যদি ডায়াল থেকে মান নাও তাহলে প্রথমে কোন মানটা পাবা? এই যে বি এর দিকে যদি ফোকাস করো তাহলে এইটা পাবা, এটা হচ্ছে θ1। আবার যখন তুমি ডি এর দিকে ফোকাস করবা তখন এই যে ক্লকওয়াইজ নর্থ লাইন থেকে ঘুরে এই মানটা পাবা, এইটা হচ্ছে θ2। তাহলে এই যে θ2 মাইনাস θ1 করলে তুমি কি ইন্টারনাল অ্যাঙ্গেলটা পেয়ে যাবে না? এরকমভাবে সব জায়গাতে মান বের করা পসিবল। তাহলে এইখানে ইন্টারনাল অ্যাঙ্গেল পাইলা, এখানেও ইন্টারনাল অ্যাঙ্গেল পাইছো, সেমভাবে এখানেও বের করা পসিবল, এখানেও বের করা পসিবল। ঠিক আছে? তাহলে সব জায়গায় ইন্টারনাল অ্যাঙ্গেল বের করা পসিবল। তাহলে কি করবা? তুমি এ স্টেশনে এসে এই যে এটা এ ছিল, এটা বি, তাহলে এই যে এখান থেকে যে থেটা পাইছো ওই অনুযায়ী তুমি এরকমভাবে এই যে থেটা দিয়ে এই অ্যাঙ্গেলটা বসিয়ে দিলা। তারপরে 80 মিটার, 10 মিটার ইকুয়াল 1 সেন্টিমিটার, এটা হচ্ছে ঐকিক নিয়ম, তাই না? এটা ঐকিক নিয়মে যদি আমরা বা ইউনিটারি মেথডে যদি ক্যালকুলেশন করি 10 মিটার ইকুয়াল 1 সেন্টিমিটার, তাহলে এটা কত? 80 মিটার কত হয়ে যাবে? 8 সেন্টিমিটার। তাহলে এটা 8 সেন্টিমিটার দূরে এসে আমরা এখানে ই পয়েন্টটা নিব, ই স্টেশনটা। আবার এইখানে যে থেটার মান ওই অ্যাঙ্গেল করে আবার একটা লাইন টানবো, এই যে এই থেটা, এই থেটা সমান করে 120 কত হয়ে যাবে? 12 সেন্টিমিটার দিয়ে এখানে এসে কোন পয়েন্টটা নিব? এখানে নিব হচ্ছে সি পয়েন্টটা পাবো, এই যে সি পয়েন্ট। আর বাকি দুটো কেমনে পাবো? এই যে এইখান থেকে এখানের যে ইন্টারনাল অ্যাঙ্গেল, এই যে θ2 মাইনাস θ1 করে যে থেটা পাইছি ওই থেটাটা আবার এইভাবে লাইন টানবো এই থেটা দিয়ে। ঠিক আছে? আবার এই সি পয়েন্টে এইখানে যে ইন্টারনাল অ্যাঙ্গেল পাবো θ2 মাইনাস θ1 করে যে অ্যাঙ্গেলটা পাবো এইটা, ওই থেটা দিয়ে ড্র করে দিলে দেখো ফাইনালি এখানে এসে কানেক্টেড হয়ে যাবে। তার মানে এই যে এটা একটু বেশি শার্প হয়ে গেছে, মানে এরকম না, এরকম তো হওয়ার কথা না, এই যে এরকম হবে আর কি। ধরো এই যে এখানে এই আর কি,
এটা কোন পয়েন্টটা ছিল, ডি। এটা দেখো তো, এই যে এটার একটা কপি এখানে তৈরি হয়ে গেছে না। এটা কিন্তু ফিল্ড অনেক বড় জায়গা, এটা মনে করো না যে ছোট্ট একটু জায়গা। এটা ধরো তোমার কলেজ ক্যাম্পাস হতে পারে বা আরও বিশাল একটা এরিয়া হতে পারে। আর এটার ছোট্ট একটা ম্যাপ, ছোট্ট একটা যে এরিয়া তুমি সার্ভে করতে চাও ওটার ছোট্ট একটা ক্ষেত্রফল এখানে তৈরি হয়ে গেছে। এখন ম্যাপে তো আর শুধু এরকম পলিগন থাকবে না, যে ম্যাপ প্লট করছো সেটা শুধু বাউন্ডারি থাকবে না, কি থাকবে এর ভিতরে, বিল্ডিং থাকবে, গাছপালা থাকবে, ইলেকট্রিক পোল থাকবে, সবগুলাকে তুলে আনতে হবে। সেটা কিভাবে, সেটা দেখো এরপরে শুধু ওই চেইন সার্ভেতে আমরা যেরকম এক্স ওয়াই নিয়ে অর্থাৎ চেইনেজ আর অফসেট নিয়ে তুলছিলাম না, সেম কাজটা করতে হবে। ধরো এই যে এখানে একটা গাছ আছে, এই যে ধরো ডেড ট্রি বা খেজুরের গাছ আছে, এটাকে কিভাবে তুলবা, দেখো এই গাছের গোড়া থেকে এখানে লম্ব টানতে হবে। লম্বটা কার সাথে, এই যে চেইন লাইনের সাথে, এই যে লাইনটা আছে না, লাইনের সাথে কিন্তু 90 ডিগ্রি, বুঝতে পারছো। এই গাছের গোড়া থেকে এটার উপরে লম্ব টানতে হবে, এটাকে বলবো ওয়াই। আর এক্সটা কোথায় থেকে, এক্স হচ্ছে ধরো এই যে এ থেকে এই ডিস্টেন্স, এটা হচ্ছে এক্স। তাহলে কি করবা, এই যে এখান থেকে এক্স যাবা এত দূরে, আর এখান থেকে এরকম সেট স্কোয়ার দিয়ে এই ওয়াই ডিস্টেন্সটা নিবা, নেওয়ার পরে এখানে গাছটা আঁকাই দিবা, সরি এদিক খাড়া করে আঁকতে হবে। এই যে এইখানে জাস্ট গাছটা তুমি ড্র করে দেবা, বুঝতে পারছো। তারপরে ধরো এখানে একটা বিল্ডিং আছে, বিল্ডিংকে কিভাবে তুলবা, বিল্ডিংয়ের এই পয়েন্টটা এবং এই পয়েন্টটাকে আমরা ড্র করতে চাই। তাহলে এখান থেকে শুরু করে এই বিল্ডিংয়ের গোড়া থেকে এর উপরে লম্ব টেনে রাখবা, এখান থেকে লম্ব টেনে রাখবা। এখন এ পয়েন্ট থেকে কত দূরে, এটাকে বলতেছি এক্স, আর এই ডিস্টেন্সটাকে বলতেছি ওয়াই, এখান থেকে শুরু করে এ পর্যন্ত। তাহলে এই যে এক্স ডিস্টেন্স যাবা, এতটুকু ওয়াই যাবা, দিয়ে এই পয়েন্টটা। আবার এখান থেকে শুরু করে এই ডিস্টেন্সটা নিতে হবে, এটা হচ্ছে এক্স, এতটুকু ওয়াই। তাহলে এখান থেকে শুরু করে এক্স, এতটুকু ওয়াই, নেওয়ার পর এটাকে কানেক্ট করে দাও। এবং বাকি সাইডগুলো, এই যে এটা 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 এই তিনটার দৈর্ঘ্য মেজার করে জাস্ট হচ্ছে বিল্ডিংটা তৈরি করে ফেলো, কারণ বাকিগুলো তো 90 ডিগ্রি। সো এখানে লাইন টানবা, এখানে লাইন লাইন, হয়ে গেল বিল্ডিংটা। এরকমভাবে যে কোনো জিনিস চেইনেজ আর অফসেট নিয়ে এর ভেতরে তুলে ফেলতে হবে। এখানে রাস্তা হতে পারে, যে কোনো কিছু। তোমরা চেইন সার্ভেতে এটা নিয়ে খুব ভালোভাবে ডিসকাস করা হচ্ছে, চেইনেজ অফসেট দিয়ে কীভাবে তুলতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তো সো ট্রাভার্স অ্যান্ড সাব ট্রাভার্স ফরমেশন করতে হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য এবং বিয়ারিং মাপা। বিয়ারিং কি বলতেছে, এই যে এগুলা ইন্টারনাল অ্যাঙ্গেল এগুলাকে বলে। আর বিয়ারিং বলে এই যে নর্থের সাথে যে ক্লকওয়াইজে θ1 নিছি, θ2 নিছি, এটা বলা হবে ইডি রেখার হচ্ছে বিয়ারিং। এই যে ক্লকওয়াইজ নিছি, তারপর এটা আবার ক্লকওয়াইজ এই রেখার বিয়ারিং বলা হবে। এই দুটা বিয়ারিংয়ের পার্থক্যই হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল। তাহলে বিয়ারিং মানে বুঝছো, কোনো রেখা নর্থ লাইনের সাথে ক্লকওয়াইজ ঘুরে যে অ্যাঙ্গেল তৈরি করে সেটাকে বলা হবে বিয়ারিং। তাহলে কি কোণের অপর নাম বিয়ারিং না? এটা কিন্তু ওটা স্পেসিফিক কোণ, সেটা হচ্ছে নর্থ লাইনের সাথে কোনো কম্পাসে নর্থ লাইনের সাথে ক্লকওয়াইজ ঘুরে কোনো রেখা যে কোণ তৈরি করে তাকে বিয়ারিং বলে। আর এই দুটা বিয়ারিংয়ের পার্থক্য থেকে আমরা ইন্টারনাল অ্যাঙ্গেল পেতে পারি। তাহলে বিয়ারিংয়ের বিষয়টা ক্লিয়ার হয়েছে এইটা। তারপরে মাঠ লিপি লিখন বা ফিল্ড বুক রাইটিং। মাঠ লিপি লিখনটা কি জিনিস, এই যে তুমি ইন্টারনাল অ্যাঙ্গেল মাপছো, তারপরে এই যে চেইনেজ অফসেট মাপছো, কোন জায়গায় এই যে গাছটা আছে, কোন জায়গায় বিল্ডিংটা আছে, এটা মেজার করছো। তো এই মেজারমেন্টগুলো তুমি তো মুখস্থ রেখে আসবা না, তুমি একটা খাতায় লিখে আসবা। ওই খাতাটাকে বলা হবে ফিল্ড বুক। ফিল্ড বুকে এগুলো লিখে আনতে হয়। চেইন সার্ভেতে এটা নিয়ে খুব ভালোভাবে বলা হয়েছে। তো আমরা ট্রাভার্স সাব ট্রাভার্স গঠন এবং ফিল্ড বুক এটার এক্সপ্লেনেশনটা দেখি। কি বলছে, ট্রাভার্স এবং সাব ট্রাভার্স গঠন এবং বাহুর দৈর্ঘ্য মাপা, বিয়ারিং মাপা, এটার এক্সপ্লেনেশনে কি বলছে দেখো। স্টেশন বিন্দু বাহু নির্বাচনের পর এগুলো সংযোগ করলে ট্রাভার্স বা ঘের তৈরি হয়। তাহলে এই যে স্টেশন বিন্দুগুলা কানেক্ট করে যদি আমরা লাইন টানি তাহলে কি বলবো, সেটাকে ট্রাভার্স বলবো। তাহলে এই যে ট্রাভার্স বা ঘের তৈরি হয়।
প্রয়োজনে নতুন স্টেশন নির্বাচন করে সাব ট্রাভার্স বা উপঘের তৈরি করা যেতে পারে। ট্রাভার্সটা যদি অনেক বড় হয়ে যায় তাহলে আরও ভিতরের দিকে স্টেশন বা বাইরের দিকে স্টেশন নিয়ে সাব ট্রাভার্স গঠন করতে পারি, সেটাই বলছে। ট্রাভার্স বা সাব ট্রাভার্সের সব বাহুর সম্মুখ এবং পশ্চাৎ বিয়ারিং মাপতে হবে। ঠিক আছে, এই সম্মুখ বিয়ারিং এবং পশ্চাৎ বিয়ারিং কী জিনিস সেটা বলতেছি। তাহলে প্রত্যেকটা বাহুর সম্মুখ এবং পশ্চাৎ বিয়ারিং মাপতে হবে। বাহুর দৈর্ঘ্য মাপা এবং উভয় পাশের অফসেট নেওয়া ইত্যাদি শিকল রেখার অনুরূপ। বাহুর দৈর্ঘ্য মাপা, বাহুর দৈর্ঘ্য কী দিয়ে মাপবা? চেন দিয়ে মাপবা, যেটা চেন সার্ভেতে অলরেডি বলা হয়েছে। এই যে এক্স ওয়াই অর্থাৎ চেইন এজ অফসেট কীভাবে নিবা এগুলোও বলা হয়েছে চেন সার্ভেতে, ওইভাবেই নিতে হবে। আর মাঠলিপি লিখনটা কি? কম্পাস জরিপে মাঠলিপি লিখন শিকল জরিপের মাঠলিপি লিখনের অনুরূপ। শিকল জরিপে মাঠলিপি লিখা নিয়ে কথা বলা হয়েছে, তবে এই ক্ষেত্রে প্রত্যেকটি রেখার প্রারম্ভে রেখাটির সম্মুখ এবং শেষে পশ্চাৎ বিয়ারিং লিখতে হবে। এই যে সম্মুখ বিয়ারিং এবং পশ্চাৎ বিয়ারিং কথাটা আবার আসছে, তো সম্মুখ বিয়ারিং পশ্চাৎ বিয়ারিং কি এখানে একটু বলে দিই। এই যে দেখো মাঠলিপিতে এই যে সম্মুখ বিয়ারিং বা ফ্রন্ট বিয়ারিং লিখতে হবে, আর এখানে পশ্চাৎ বিয়ারিং বা ব্যাক বিয়ারিং লিখতে হবে। বিষয়টা আসলে কি, যেমন দেখো এই যে এইখানে ই এবং ডি এই লাইনটা আমি এখানে আলাদা করে আবার আঁকতেছি। ই এটা আর এটা হচ্ছে ডি, ওই লাইনটাকে জাস্ট এখানে প্যারালাল করে কপি করে আঁকলাম। ঠিক আছে, এখন এইখানে এই যে নট লাইন আঁকাইছিলাম না, এই যে এখানে ওই সেম জিনিসটাই ধরো আবার আঁকালাম। ঠিক আছে, এই নট লাইন থেকে ক্লকওয়াইজ আমরা এখানে সার্ভেটা কিভাবে করছি, সার্ভেটার বিয়ারিং মাপছি কোন দিকে? প্রথমে এই দিক থেকে শুরু করছিলাম না, এই যে ই থেকে শুরু করছি মাপা, সরি এ থেকে শুরু করতে হবে, শুরুর পয়েন্টটা থেকে। তাহলে এ থেকে শুরু করে এদিকে গেছি, তারপরে কি ই থেকে ডি মাপলাম এইদিকে, তারপরে কি মাপছি এই যে এটার বিয়ারিং মাপলাম না, তারপর এই দিকে, তারপরে এখানে আসছি, এ পয়েন্টে আবার ঘুরে আসছি। তার মানে কি আমরা এখানে মেজারমেন্ট যেগুলো করতেছিলাম প্রথমে এই স্টেশন মাপছি, তারপরে এইটা মাপছি, এভাবে যদি অ্যান্টি ক্লকওয়াইজ যদি মাপি তাহলে শুরুর পয়েন্টটা কোনটা হবে? দেখো তো এ থেকে শুরু, তারপরে ই থেকে ডি মাপছি, তাহলে ই আগে নাকি ডি আগে? এদিক থেকে যদি ক্লকওয়াইজ যদি মাপি তাহলে ই আগে পড়তেছে, তাহলে এই যে ই স্টেশন আগে নিতে হবে। ই স্টেশনে মানে আগে কোনটা মাপবো সেটার কথা বললাম, মানে আগে ই মাপবো নাকি ডি মাপবো। যদি আমি ক্লকওয়াইজ নিই তাহলে ই আগে পড়তেছে, সেটাই বলতেছি। তাহলে এই যে নর্থ লাইনের রেসপেক্টে এই যে ডান দিকে ঘুরে এই লাইনটা যে অ্যাঙ্গেল তৈরি করলো, ই এর উপরে কম্পাস রেখে ডি এর দিকে ফোকাস করছো, তাহলে নর্থ লাইনের সাথে যে কোনটা তৈরি করলো এটাকে বলা হবে সম্মুখ বিয়ারিং। সম্মুখ বিয়ারিং বা ফ্রন্ট বিয়ারিং, কথা বুঝছো? আবার এই ডিতে বসালাম কম্পাসটাকে, এই যে ডিতে বসালাম, ডিতে বসানোর পরে এই যে ডিতে বসিয়ে আবার ই এর দিকে ফোকাস করে যদি লাইন টানি, এই যে এইভাবে ই এর দিকে ফোকাস করে যদি লাইন টানি, তখন নর্থ লাইনের সাথে যে মানটা তৈরি করবে তখন সেটা যদি আমি মেজার করি তাহলে এটাকে বলা হবে ব্যাক বিয়ারিং। এই যে থিটা 1টা ফ্রন্ট বিয়ারিং বা সম্মুখ বিয়ারিং, এখানে থিটা 2 যদি বলি তাহলে এটা হচ্ছে ব্যাক বিয়ারিং। ব্যাক বিয়ারিং, কথা বুঝছো? তাহলে এখানে একটা মজার বিষয় খেয়াল করো, যখন আমরা ইন্টারনাল অ্যাঙ্গেল থিটা বের করতেছিলাম তখন কি করছি, এই যে ইডি রেখার ফ্রন্ট বিয়ারিং আর এই যে ই এ রেখার ব্যাক বিয়ারিং, মানে এটা তো এই যে ফরওয়ার্ড এদিক থেকে এদিকে যাচ্ছে, যখন ইডি রেখার ফ্রন্ট বিয়ারিং মানে থিটা 1 নিচ্ছি, আবার এটা পিছনের দিকে ই থেকে এ এটার ব্যাক বিয়ারিং, অর্থাৎ এই পয়েন্ট থেকে একটা রেখার ফ্রন্ট বিয়ারিং আরেকটা রেখার ব্যাক বিয়ারিং, এটার মাইনাসই হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল।
কথা বুঝছো? মানে কোনো রেখার যদি আমরা শুরুর পয়েন্ট নট লাইনের সাথে, শুরুর পয়েন্ট থেকে ইন পয়েন্ট নট লাইনের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে সেটাকে সম্মুখ বিয়ারিং, এবং শেষের পয়েন্টটা শুরুর পয়েন্টের দিকে ফোকাস করে যদি আমরা লাইন টানি, মানে শেষের পয়েন্টে কম্পাস রেখে শুরুর পয়েন্টের দিকে ফোকাস করে নট লাইনের সাথে যে কোণটা তৈরি করবে সেটাকে বলবো ব্যাক বিয়ারিং। কথা বুঝছো? তাহলে কোনো রেখার ফ্রন্ট বিয়ারিংও লিখতে হবে, ব্যাক বিয়ারিংও লিখে রাখতে হবে। তাহলে এখানে দেখে বলো তো ইডি রেখার ফ্রন্ট বিয়ারিং কোনটা? এই যে দেখো, ইডি রেখার ফ্রন্ট বিয়ারিং হচ্ছে এই যে θ1। আর ব্যাক বিয়ারিং কোনটা? এই যে ডি থেকে ই এর দিকে ফোকাস করে কোনটা টানছিলাম, এই যে এটা হচ্ছে ব্যাক বিয়ারিং। কথা বুঝছো? তাহলে প্রত্যেকটা রেখার এরকম ফ্রন্ট বিয়ারিংটা সামনে এই যে লিখে দিতে হবে নিচে, আর ব্যাক বিয়ারিংটা উপরে লিখে দিতে হবে। আর তোমরা জানো যে ফিল্ড বুক সবসময় নিচের দিক থেকে লিখতে হয়। এখানে ফিল্ড বুকটা তোমার চেন সার্ভের মতো করে আসলে লিখতে হয়, ঠিক আছে? তাহলে তোমাকে আমি সব বোঝানোর জন্য বলছি, কিন্তু তোমাকে লিখতে হবে এই কথাটা। এখানে নোটসে যেভাবে লেখা আছে এভাবে অ্যান্সার লিখবে আর কি। তাহলে প্রথম সম্মুখ বিয়ারিং এবং পশ্চাৎ বিয়ারিংটা লিখতে হবে, এবং মাঠ লিপিতে চুম্বকীয় অনৈক্য এবং স্থানীয় আকর্ষণ সম্পর্কে প্রয়োজনীয় মন্তব্য এবং তথ্যাদি লিখতে হবে। তাহলে চুম্বকীয় অনৈক্য কী জিনিস এবং স্থানীয় আকর্ষণ কী জিনিস এটা আমরা সামনে জানব। এখানে জাস্ট তুমি মনে রাখো স্থানীয় আকর্ষণটা কী জিনিস এবং চুম্বকীয় অনৈক্য এটা আলাদা কোশ্চেন আছে সামনের দিকে, তো এখানে জানতে পারবা। এরকম চুম্বকীয় অনৈক্য যদি থাকে এবং স্থানীয় আকর্ষণ যদি থাকে তাহলে ফিল্ড বুকে ওটাও লিখে রাখতে হবে। তুমি চাইলে এই চিত্রটা দিতে পারো, না দিলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এই চিত্রটা কিভাবে আঁকবা? এই যে কয়ের পরিবর্তে তোমরা এ লিখতে পারো আর এখানে বি লিখতে পারো, দিয়ে এভাবে টান দিয়ে লিখবা ফ্রন্ট বিয়ারিং, এখানে এরকম অ্যারো দিয়ে লিখবা ব্যাক বিয়ারিং। তারপরে এখানে কিভাবে এটা ড্র করবা, যেমন এখানে তোমাদের রেখে দেখায়। ধরো এই চিত্রটা তুমি একটা স্যাম্পল দিতে চাচ্ছ যে কিভাবে ফিল্ড বুক লিখতে হয়, এটা দেখাবা এই পয়েন্টটা লেখার পরে। তাহলে এইভাবে মাঝে একটা লাইন টেনে দিবা। আমি সিঙ্গেল লাইন ফিল্ড বুক আঁকতেছি, ঠিক আছে? তাহলে এভাবে একটা দাগ দিবা, এভাবে দিবা, এটা এ ধরো আর এটা বি, এভাবে লিখে দেবা অ্যারো দিয়ে যে এটা হচ্ছে ফ্রন্ট বিয়ারিং, এফ বি লিখলাম সংক্ষিপ্তভাবে। আর ধরো এটা এভাবে লিখে দেবা বি, এটা কিন্তু বাইরে যাওয়া যাবে না, সো এটাকে একটু বড় করে নিই। তাহলে এটা হচ্ছে বিবি। পেজের বাইরে তো আর তুমি কিছু লিখতে পারবে না, তাই না? তাহলে এই যে পেজটাকে একটু বড় করে নিলাম এই জন্য। এটা ধরো ব্যাক বিয়ারিং হইল। এরপরে তুমি এভাবে লিখবা, এই যে ধরো এই পয়েন্টটা এইভাবে নিলা, এখানে 15 লিখবা, 0 থেকে শুরু হয়েছে, এখানে 15। তারপর এখানে 10 লিখে এই যে এখানে একটা গাছ ড্র করে দিবা। তারপরে এখানে বিল্ডিং, এরকমভাবে একটা বিল্ডিং ড্র করে দিবা, দিয়ে এই পয়েন্টটা এভাবে দাগ দিবা, এই পয়েন্টটা এভাবে দাগ দিবা। তাহলে এটা 15। তারপরে এটা কত হতে পারে? ধরো 30, ঠিক আছে? আচ্ছা, তোমরা এখানে সিঙ্গেল লাইন ফিল্ড বুকটা ড্র করবা না, এটা মুছে দিলাম কেন? দেখো সিঙ্গেল লাইন ফিল্ড বুক আঁকলে একটা প্রবলেম আছে, এই যে অফসেট এবং চেইনেসটা মিলে যাওয়ার পসিবিলিটি থাকে, আর এই জন্য ডাবল লাইন ফিল্ড বুকটা বেশি ইউজ করা হয়। এই যে মাঝে দুইটা দাগ দেওয়া থাকে, তো মাঝে শুধু বোঝা যায় যে এটাই হচ্ছে চেইনেস আর এইদিক ওই দিক ওটা হচ্ছে অফসেট। আর এখানে লিখতে যায় কি 30 লিখে ফেলছে, অফসেট লেখার জায়গা নেই, সো এটা বুঝতে হবে তোমাকে। তাহলে এখানে এভাবে পয়েন্ট দিয়ে এটা লিখবা এ, এখানে পয়েন্ট দিয়ে লিখবা হচ্ছে বি, তারপরে এভাবে অ্যারো দিয়ে এখানে লিখবা হচ্ছে বিবি বা ব্যাক বিয়ারিং, আর এইখানে অ্যারো দিয়ে এটা এফ বি বা ফ্রন্ট বিয়ারিং। তুমি পুরাটাই লিখবা ফ্রন্ট বিয়ারিং কথাটা। তারপরে এই যে এখানে গাছ আঁকাইছিলাম না, এই যে এইখানে ধরো 15 লিখবা, আর এখানে 10 লিখে এই জায়গায় গাছটা আঁকাই দিবা। এই যে বিল্ডিংটা আঁকাইছিলাম, বিল্ডিংটা এখানে আবার আঁকাই দিয়ে এই পয়েন্টটা সিলেক্ট করবা, দিয়ে এইখানে লিখবা ধরো 30, এই মাঝে এ পাশে লিখবা 10। তারপরে এইটা ধরো 50,
এইখানে আরও 10 লিখলাম। তারপরে লাস্টে ধরো এই যে এখানে ধরো 72 লিখে দিলাম। আর এখানে ইন পয়েন্ট হচ্ছে 72-তে শেষ হয়েছে। কথা বুঝছো? তাহলে এখানে কি বোঝাবে, এখানে ব্যাক বিয়ারিং লিখতে হবে, এইখানে চেইন এস 15, তারপরে একটা গাছ পড়ছে, তারপরে এই যে 30-এ যে 10 যাওয়ার পরে একটা বিল্ডিংয়ের কর্নার আছে, 50 যাওয়ার পরে 10 যাওয়ার পরে বিল্ডিংয়ের কর্নার আছে, আর 72-তে যে বি পয়েন্টটা আছে। তাহলে এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 72। যেমন এটার ক্ষেত্রে ধরো এ বি, তার এপাশে গাছ আছে, এপাশে বিল্ডিং আছে, এই যেমন বিল্ডিংটা আছে না এই সাইডে, এই যে বিল্ডিংটা ধরো এরকম, এখান থেকে এক্স কত দূরে যাওয়ার পরে, এই যে 30 যাওয়ার পরে 10, এই যে এক্স হচ্ছে 30, এতটুকু হচ্ছে 10, আবার এটা কত 50 10, তাহলে এক্সের ভ্যালু এ থেকে কত, এটা হচ্ছে 50, এতটুকু 10, এই যে পাশে রাইট সাইডে যে বিল্ডিংটা। তাহলে এখানকার এবি রেখার এরকমভাবে এই ফিল্ড বুকটা ড্র করতে হবে। কথা বুঝছো? আর 15 যে গাছটা ছিল 10 দূরে, তাহলে এই যে এখান থেকে 15 যে এই যে এখানে গাছটা ছিল এ পাশে, এই যে এই পয়েন্টে 15 থেকে, এখান থেকে 15, এখান থেকে 10 যাওয়ার পরে এই যে এখানে গাছটা আছে। কথা বুঝছো? এই যে এটা কিন্তু লেফট সাইডে আর এটা রাইট সাইডে ছিল, সো এটা রাইট সাইডে, বিল্ডিংটা রাইট সাইডে, সো এখানে রাইট সাইডে ড্র করতে হবে। গাছটা ছিল লেফট সাইডে, এই যে দেখো গাছটা লেফট সাইডে ড্র করছে। কথাটা বুঝছো? দেন তাহলে তোমাকে এটা তো ড্র করতে হচ্ছে না, এটা বোঝানোর জন্য ড্র করছি। তুমি এরকম ইচ্ছা মতো এই পাশে বিল্ডিং দিবা, যে মাঝে সিএনএস লিখবা, অফসেট লিখবা, বোঝানোর জন্য আর কি। এই যে মার্টলিপি কীভাবে লিখতে হয় তার একটা স্যাম্পল দিয়ে দিবা, তুমি এটা না ড্র করলেও কোনো প্রবলেম নেই। এবং লাস্ট স্টেপ দেখো হচ্ছে কম্পাস জরিপের পেন্সিল নকশা অঙ্কন। তাহলে এই যে তুমি সার্ভে করে আসবা, চেইন এজ অফসেট দিয়ে ভিতরের অবজেক্টগুলোকে তুলবা, তারপরে যে ঘেরটা বা বাউন্ডারিটা তুমি এভাবে তৈরি করবা, এই বাউন্ডারিটা এভাবে তৈরি করতে হবে, ভিতরে চেইন এজ অফসেট দিয়ে বিল্ডিং কোথায়, গাছ কোথায়, এগুলো সব তুলতে হবে। এটাকেই বলতেছে পেন্সিল নকশা অঙ্কন। এটা কিন্তু পেন্সিল দিয়ে আঁকাতে হয়, এই জন্য বলতেছে পেন্সিল নকশা অঙ্কন। এই যে পেন্সিল নকশা অঙ্কন, এটা 3টা প্রসিডিউর করা যায়। প্রত্যেক স্টেশনের সমান্তরাল মধ্যরেখা এঁকে, এটা জাস্ট মুখস্থ করে ফেলবা। অন্তস্থ কোণের সাহায্যে, যেমন আমরা এখানে কি করছি, এই ঘেরটা আঁকাইছি কি অন্তস্থ কোণের সাহায্যে না, ইন্টারনাল অ্যাঙ্গেলের মাধ্যমে। আর একটা হচ্ছে আয়তকারী স্থানাঙ্কের মাধ্যমে। আয়তকারী স্থানাঙ্ক দিয়েও এটা তোলা যায় আর কি। তো আমরা মাঝের প্রসিডিউরটা ফলো করছি মেইনলি, এবং এটাই ফলো করা হয় বেশি। আর দুটা নাম মনে রাখবো, উপরেরটা নিচেরটা। এবং লাস্ট স্টেপ হচ্ছে নকশায় কালি করা। এই যে তুমি এখানে পেন্সিল দিয়ে আঁকছো, এটা ফাইনালি কি করতে হবে, পেন দিয়ে পার্মানেন্ট করতে হবে, কালি দিতে হবে এর উপরে, তাছাড়া পেন্সিল নকশা যে কোনো সময় মুছে যেতে পারে। লাস্ট আরেকটা স্টেপ এখানে লেখা হয়নি, সেটা হচ্ছে 6 নাম্বার দিয়ে, এটা লিখে নাও। সেটা হচ্ছে নকশার কপি তৈরি, নকশার কপি তৈরি। এই যে এটার এক্সপ্লানেশন, নকশায় কালি করার পরে এই যে কপি তৈরি করা, এটার এক্সপ্লানেশনে লিখবা কি, যে ফটোকপি মেশিন দিয়ে, ফটোকপিয়ার মেশিন দিয়ে অনেক কপি তৈরি করা যায়। চেইন সার্ভেতে যেটা ছিল আর কি, চেইন সার্ভেতে এরকম স্টেপ ছিল, নকশার কপি তৈরি ফটোকপি মেশিন দিয়ে করা যায়। অ্যামোনিয়া প্রিন্ট, ব্লু প্রিন্ট দিয়ে অনেক কপি তৈরি করা যায়। তারপরে হচ্ছে যদি তুমি অটোক্যাড বা এরকম কোনো সফটওয়্যার দিয়ে করো, বা কম্পিউটারে ড্র করলে সেটার অনেক কপি তৈরি করা যায় ইচ্ছা মতো প্রিন্ট দিয়ে। তো এগুলো এটা লিখতে পারো আর কি। নকশার কপি তৈরি করে তোমার ক্লায়েন্টকে দিতে হবে। এটার এক্সপ্লানেশন সুন্দর করে লেখা আছে, দেখবা চেইন সার্ভেতে নকশার কপি কীভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, তাহলে এই কয়টা স্টেপ, অথবা তুমি চাইলে এটা বাদও দিতে পারো, নকশায় কালি করে পর্যন্ত লিখে দেবা। তাহলে এই যে নকশায় কালিকরণ, এই স্টেপটা পড়ে ফেলবা। শিকল জরিপের অনুরূপ নকশায় প্রতীক বা চিহ্নে কালি করে অঙ্কনের কাজ শেষ করতে হবে। তাহলে এগুলো কালি দিতে হবে আর কি, কালি করে অঙ্কনের কাজ শেষ করতে হবে।
পূর্ববর্তী ধাপে পেন্সিল দিয়ে সম্পূর্ণ নকশা আঁকার পরে নকশায় কালি প্রয়োগ করা হয়। প্রথমে ফ্রেঞ্চ কার্ড দিয়ে বাঁকা রেখাগুলোতে কালি প্রয়োগ করে পরে সরল রেখাগুলোতে কালি প্রয়োগ করলে প্রচ্ছন্ন নকশা পাওয়া যায়। বাঁকা কোনো কার্ভ লাইনে কালি দেওয়াটা কঠিন, তো ওই জায়গায় ফ্রেঞ্চ কার্ড ইউজ করা হয়। এই ইনস্ট্রুমেন্টটার নাম মনে রাখো, ফ্রেঞ্চ কার্ড। আর সরল রেখায় তো দেওয়া যায় ইজিলি। তো এটা তুমি চাইলে এই নকশায় কালিকরণ এভাবে চ পর্যন্ত লিখতে পারো। আর যদি কপি তৈরি করার ওই স্টেপটা লিখো 6 নম্বরটা, তাহলে কি লিখবা? ফটোকপিয়ার মেশিন, তারপরে অ্যামোনিয়া প্রিন্ট, ব্লু প্রিন্ট, তারপরে পেন্টাগ্রাফ দিয়ে অনেক কপি তৈরি করা যায়, এগুলো লিখবা। চেঞ্জ সার্ভেতে এটা বলা হয়েছে আর কি, শিকল জরিপে। তাহলে এই পর্যন্ত এই কোশ্চেনটা। ইংলিশ ভার্সনের জন্য নাম্বার 2 কোশ্চেনটা, এটাতে 5 স্টার প্রথমেই দিয়ে নিবা, 2, 3, 4 অ্যান্ড ফাইনালি 5 স্টার। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো ডিসক্রাইব দ্য কন্টিনিউয়াস ওয়ার্ক অফ কম্পাস সার্ভে, অর্থাৎ কম্পাস সার্ভের যে ধারাবাহিক কাজগুলো কন্টিনিউয়াস ওয়ার্ক, এগুলা পরপর লিখতে হবে আর কি। সো পরপরই লিখতে হবে, হ্যাঁ। এই যে পর্যন্ত 6টা স্টেপ আছে, পরপর লিখতে হবে। তো তুমি চাইলে এই কথাগুলো লিখতেও পারো, না লিখতেও পারো। তো আমরা ডিরেক্ট যাচ্ছি কি কি স্টেপগুলো লিখতে হবে। প্রথমে হচ্ছে রিকগনাইজেশন সার্ভে, RECONAISSANC, রিকগনাইজেশন সার্ভে অর প্রিলিমিনারি অবজারভেশন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম। তো রিকগনাইজেশন সার্ভেতে এটার এক্সপ্লানেশন হিসাবে কি লেখা আছে আমরা একটু দেখে আসি। এটার এক্সপ্লানেশনে লেখা আছে যে reconnaissance survey is the process of visiting the survey area to become fully aware of the characteristics of the survey area. So survey area characteristics সম্পর্কে জানার জন্য এই সার্ভেটা মেইনলি করা হয় in order to carry out accurate survey work. So তুমি আগে যদি প্রিলিমিনারি অবজারভেশনটা করো তাহলে মোর অ্যাকুরেট হওয়ার পসিবিলিটি থাকে, কারণ তোমার জায়গাটা সম্পর্কে আইডিয়া আছে। The surveyor will inspect the area and decide how to proceed to make the survey work easier. So surveyor মোটামুটি একটা আইডিয়া করার ট্রাই করবেন যে কিভাবে কাজটা করলে ইজিয়ার হবে। এটা হচ্ছে রিকগনাইজেশন সার্ভে। দেন স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2তে কি বলছে? সিলেকশন অফ স্টেশন পয়েন্ট অ্যান্ড সাইটস। সো সিলেকশন অফ স্টেশন পয়েন্টগুলো নিতে হবে এবং সাইট ওইগুলো কানেক্ট করে এই সাইট তৈরি করতে হবে, ট্রাভার্সের সাইট। তাহলে স্টেপ নাম্বার 2 এক্সপ্লানেশন লিখবা এভাবে, ইন কম্পাস সার্ভে দ্য ট্রাভার্স ইজ মেড বাই অ্যাডিং দ্য স্টেশন পয়েন্ট, অর্থাৎ স্টেশন পয়েন্টগুলোকে কানেক্ট করে করে ট্রাভার্সটা ফরমেশন করতে হবে। ওকে, দেন নাম্বার 3, ফরমেশন অফ ট্রাভার্স অ্যান্ড সাব ট্রাভার্স as well as measurement of side length and bearing, অর্থাৎ ফরমেশন অফ ট্রাভার্স। তাহলে এই যে স্টেশন পয়েন্টগুলোকে কানেক্ট করে আমরা সাইড নিলাম, এই সাইডগুলো সব মিলাই কি তৈরি হবে? ট্রাভার্স তৈরি হবে। আর যদি ট্রাভার্সটা অনেক বড় হয়ে যায় আমরা চাইলে সাব ট্রাভার্সও গঠন করতে পারি, এবং প্রত্যেকটা ট্রাভার্সের প্রত্যেকটা সাইডের মেজারমেন্ট নিতে হবে, লেন্থ মেজার করতে হবে এবং বিয়ারিং মাপতে হবে। বিয়ারিং মানে কি? অ্যাঙ্গেল মেজার করতে হবে। তো এটাই বলেছে। তাহলে এটার এক্সপ্লানেশনটা কি বলছে যে আফটার সিলেক্টিং স্টেশন পয়েন্ট সিলেক্ট করার পরে অ্যান্ড কানেক্টিং দেম, এগুলাকে কানেক্ট করার পরে দ্য ট্রাভার্স ইজ ফর্মড। তাহলে সাইডগুলোকে আমরা যদি কানেক্ট করে দেই তাহলে ট্রাভার্স ফরমেশন হয়ে যাবে। সাব ট্রাভার্স ক্যান বি ফর্মড বাই সিলেক্টিং নিউ স্টেশন ইফ রিকোয়ার্ড। তাহলে আমরা চাইলে সাব ট্রাভার্সও গঠন করতে পারি নতুন স্টেশন সিলেক্ট করে। ফর অ্যান্ড ব্যাক বিয়ারিং অফ অল সাইডস অফ ট্রাভার্স অ্যান্ড সাব ট্রাভার্স আর টু বি মেজার্ড। তাহলে ফর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং এটা মেজার করতে হবে। সম্মুখ বিয়ারিং, এই যে লেখা আছে না সম্মুখ বিয়ারিং, এটার ইংলিশ হচ্ছে ফর বিয়ারিং। এই যে FORE ফর বিয়ারিং। আর পশ্চাৎ বিয়ারিং, এটার ইংলিশ হচ্ছে ব্যাক বিয়ারিং। এটা তাহলে ফর বিয়ারিং, প্রত্যেকটা লাইনের ফর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং জানা থাকতে হবে। ঠিক আছে। আর তোমরা জানো যে
কোনো একটা রেখার ফর বিয়ারিং, ওই স্টেশনে রেখেই আরেকটা রেখার ব্যাক বিয়ারিং, এটার মাইনাস করলেই ইন্টারনাল অ্যাঙ্গেল আমরা পাই। সো ফর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং প্রত্যেকটা লাইনেরই তুমি যদি জানো তাহলে ওইটা ব্যবহার করে একটা লাইনের ফর বিয়ারিং নিবা, আরেকটা লাইনের ব্যাক বিয়ারিং নিবা, মাইনাস করলেই দেখবা যে ইন্টারনাল অ্যাঙ্গেল তুমি পেয়ে যাচ্ছ, যেটা বাংলা ভার্সনের সময় আমি ডিসকাস করছি। সো বাংলা ভার্সনের ওই ডিসকাশনটা, মানে বাংলা ভার্সনের ফুল ডিসকাশনটা দেখবা, দেন এখানে এসে পড়বা তোমারটা। আচ্ছা, মেজারিং অফ সাইড লেন্থ টেকিং অফসেট অন বোথ সাইডস ইজ সিমিলার টু চেন সার্ভে। চেন সার্ভেতে আমরা যেভাবে প্রত্যেকটা সাইডের লেন্থ মেজার করছি চেন দিয়ে, সেমভাবে এখানে সেম কাজটাই করতে হবে। আর অফসেট নিয়ে নিয়ে বিভিন্ন অবজেক্টের অবস্থান চিহ্নিতকরণ করতে হবে, যেটা চেন সার্ভের অনুরূপ, সেম একদম। দেন 2 নম্বর পয়েন্টটাকে কি বলছে, ফিল্ড বুক রাইটিং, অর্থাৎ ফিল্ড বুক লিখতে হবে। ফিল্ড বুক কীভাবে লিখবা, ফিল্ড বুক তোমরা জানো পাতাটা লম্বা হয় এরকম, উইডথ কম থাকে এবং লেন্থ অনেক বেশি হয়, যে এই দিক বরাবর লেন্থ, প্রত্যেকটা পেজ এরকম করে উল্টাইতে হয়। তো ফিল্ড বুক রাইটিং এটার প্রসিডিউরটা কি, এটা একদম চেইন সার্ভেতে তুমি যেভাবে পড়ছো, ফিল্ড বুক নিয়ে চেইন সার্ভেতে একটা কোশ্চেনই ছিল, তো এই সেম প্রসিডিউরটা ফলো করতে হবে। ফিল্ড বুক অফ কম্পাস সার্ভে ইজ সিমিলার টু দ্য ফিল্ড বুক অফ চেইন সার্ভে, বাট ইন দিস কেস দ্য ফরওয়ার্ড বিয়ারিং অফ দ্য লাইন শুড বি রিটেন অ্যাট দ্য বিগিনিং অফ ইস লাইন, অর্থাৎ শুরুতে ফর বিয়ারিংটা লিখে দিতে হবে। অ্যান্ড কি বলছে, ব্যাক বিয়ারিং অ্যাট দ্য এন্ড, এবং ইন পয়েন্টে ব্যাক বিয়ারিংটা লিখে দিতে হবে প্রত্যেকটা লাইনের। নেসেসারি কমেন্টস অ্যান্ড ইনফরমেশান অ্যাবাউট ম্যাগনেটিক ডিক্লাইনেশন অ্যান্ড লোকাল অ্যাট্রাকশন, এটা নতুন একটা টার্ম যেটা আমরা সামনে জানবো, এটা যদি থাকে তাহলে ওটাও লিখে রাখতে হবে ফিল্ড বুকে। এইটা এরপরে 2টা স্টেপ আছে, একটা হচ্ছে প্রিপেয়ারিং পেন্সিল স্কেচ অফ ম্যাপ, অর্থাৎ পেন্সিল দিয়ে একটা ম্যাপ তৈরি করতে হবে, স্কেচ করতে হবে, আর ফাইনালি ওটাকে ইঙ্কিং করে পার্মানেন্ট করতে হবে। তাহলে 2টা পয়েন্ট একসাথে দেখি আমরা। ফিল্ড বুক রাইটিং কি বলছে এখানে, সরি এটা তো হয়ে গেছে, এবার হচ্ছে পেন্সিল স্কেচ অফ দ্য ম্যাপ। ফার্স্ট ড্র এ পেন্সিল স্কেচ অফ দ্য ট্রাভার্স বাই ফলোয়িং এনি ওয়ান অফ দ্য ফলোয়িং মেথডস উইথ দ্য হেল্প অফ ফিল্ড বুক। ফিল্ড বুক ব্যবহার করে আমরা পেন্সিল দিয়ে চেইনেজ অফসেট নিয়ে জাস্ট হচ্ছে ম্যাপটা প্লট করব। এখানে 3টা মেথড আছে, যেটার মধ্যে আমরা এই মেথডটাকে ফলো করে ট্রাভার্সটা ফরমেশন করছি উইথ দ্য হেল্প অফ ইন্টারনাল অ্যাঙ্গেল। ইন্টারনাল অ্যাঙ্গেল বের করে আমরা ট্রাভার্স ফরমেশন করলাম না, এই যে দেখো প্রত্যেকটা ইন্টারনাল অ্যাঙ্গেল দিয়ে এই লাইনের সাথে কত ইন্টারনাল অ্যাঙ্গেল দিয়ে এই লাইন কানেক্টেড, তারপর ইন্টারনাল অ্যাঙ্গেল কত দিয়ে এই লাইন কানেক্টেড, এভাবে আমরা ট্রাভার্সটা ফরমেশন করছি। তা বাকি আরও 2টা কি আছে, উইথ রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট, আমরা জানি যে কোঅর্ডিনেট দিয়ে এক্স ওয়াই দিয়েও এসব ফরমেশন করা যায়, সো এটা আমরা ব্যবহার করতেছি না, সো এটাকে এক্সপ্লেন করা হয়নি মেইনলি। দেন কি বলছে, ড্র প্যারালাল মিডিয়ান লাইন অ্যাট ইস স্টেশন, এটা দ্বারাও করা যাবে, বাট আমরা এই মেথডটা এক্সপ্লেন করছি এবং এই মেথডেই আমরা নর্মালি করে থাকি। তো এটা আফটার ড্রয়িং দ্য ট্রাভার্স স্ট্রাকচার দ্য ম্যাপ শুড বি completed using pencil by drawing offset with symbol on both side of each side. ঠিক আছে, এখানে এই লাইন, এই যে সাইডটা না লিখে অফ লাইন লিখতে পারো। আচ্ছা, তাহলে কি বলছে, ফাইনালি ট্রাভার্সটা ফরমেশন হয়ে গেলে ম্যাপ আমরা কমপ্লিট করব কি করে, পেন্সিল দিয়ে আমরা অফসেট নিয়ে বিভিন্ন সিম্বল বসিয়ে দেন ম্যাপটা কমপ্লিট করব অন চেন লাইনের উভয় সাইডে। অর্থাৎ বোঝাচ্ছে যে এই লাইনের এ পাশ ওই পাশ যেখানে যে অবজেক্ট আছে, এই চেইনেজ এবং অফসেটের সাহায্যে ওই অবজেক্টগুলো আমরা যদি ম্যাপে বসাই তাহলে ফাইনালি আমরা ম্যাপটা পেয়ে যাব। এরপরে কি বলছে, ইঙ্কিং অফ দ্য ম্যাপ, তুমি এখানে সাইডও লিখতে পারো, ঠিক আছে, এটা আমার অর্থাৎ বলছে যে প্রত্যেকটা লাইনের ডানে বামে যে অবজেক্ট আছে সব বসাই দিতে হবে। দেন কি বলছে, ইঙ্কিং অফ দ্য ম্যাপ, পেন্সিল যে কোনো সময় মুছে যেতে পারে পেন্সিলের কালি, এই জন্য ওটাকে পার্মানেন্ট করার জন্য ইঙ্কিং করতে হবে। দ্য ওয়ার্ক অফ ড্রয়িং শুড বি কমপ্লিটেড বাই ইঙ্কিং দ্য ম্যাপ। দ্য সিম্বল অ্যাজ পার চেইন সার্ভে
অ্যান্ড সিম্বল অ্যাজ পার চেইন সার্ভে। চেইন সার্ভের মতো করে আমরা সব কিছু সিম্বল দিব এবং ইঙ্কিং করে দেব। আফটার ড্রয়িং দ্য এন্টায়ার ডিজাইন, এই যে ডিজাইন কেটে দিয়ে এখানে ম্যাপ লিখতে হবে। এগুলো এটা ফার্স্ট এডিশন আমাদের নোটের, সো এখানে ছোটোখাটো ভুল আছে, এগুলা আমরা ঠিক করে ফেলবো সেকেন্ড এডিশনে। আমি এখানে ঠিক করে দিয়েছি মোটামুটি। আফটার ড্রয়িং দ্য এন্টায়ার ম্যাপ উইথ দ্য পেন্সিল in the previous step, ink is applied to the map. First inking the curved line with a French card. French card দিয়ে কার্ভ লাইনগুলোতে খুব সুন্দরভাবে কালি দেওয়া যায়। And then inking the straight line will give a clear map. অর্থাৎ ফ্রেঞ্চ কার্ড দিয়ে যদি আমরা কার্ভ লাইনগুলোতে কালি দেই আর স্ট্রেট লাইনগুলোতে যদি কালি প্রয়োগ করি তাহলে আমরা পার্মানেন্ট একটা সুন্দর ম্যাপ পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের চেইন সার্ভের ধারাবাহিক কাজগুলো। এগুলো কিন্তু পরপর লিখতে হবে এবং এক্সপ্লেনেশনগুলো তোমার মতো করে লিখতে পারবা, বাট তুমি প্রথমেই এই নাম মানে স্টেপগুলা যেগুলো বোল্ড কালি দিয়ে লেখা আছে এইগুলো সুন্দর করে মুখস্থ করে ফেলবা। এক্সপ্লেনেশনটা দেন যতটুকু মনে থাকে, যদি ভুলে যাও তাহলে নিজের মতো করে লিখবা, বিষয়টা বুঝে বুঝে পড়তে হবে। এই জন্য আমি এত কিছু বললাম।